কাজ করা ত্রিধারা আপনার প্রথম নাটক ছিল। নাটক, হ্যাঁ। তাহলে টেলিভিশনে কোনটা ছিল? ১৯৬৪? ওইটা ৬৫ সালে, ৬৪ সালে ডিসেম্বরে শুরু হয়েছে তো। আচ্ছা। তার ৬৫-৬৬ আর ১ম এ ছোট, ছোট একাঙ্কিকার মতো হতো হুম, আরকি। হুম। গভর্নমেন্টের কোনো প্রজেক্ট বা কিছু নিয়ে অ্যাডভার্টাইজের মতো ছোট নাটিকার মতো হুম। করে সেগুলো হতো। তারপরে বড় নাটক হয়েছে এবং এগুলো সব ছিল কিন্তু খুবই কঠিন ব্যাপার। রেডিওর নাটক বলেন আর সবই কিন্তু ডাইরেক্ট হচ্ছে। রেডিওর নাটক যখন শুরু করেছি সেই নাটকও ডাইরেক্ট হচ্ছে। মানে কাশি-টাশি আসলে বা ভুল হয়ে গেলে আর সেটা শোধরাবার কোনো পথ নেই, হয়ে যাচ্ছে। আবার টেলিভিশনের নাটকও সেরকম। সেই রাত্রে হয়তো বাংলা সংবাদ, তখন তো এগুলো সংবাদ সব করাচি থেকে রাওয়ালপিন্ডি থেকে ওগুলো আসতো। আর অন্য উম ইয়েগুলো এখান থেকে প্রচার হতো আরকি। তো সব ডাইরেক্ট এবং আ ক্যামেরা ফিক্সড থাকতো। অ্যা ঠিক আমি এক হাত দূরে সামনে যেতে পারবো কি পিছনে আসতে পারবো। তার একটু পরে ডায়ালগ বলতে আরেকটু আগে গেলে আউট অফ ক্যামেরা। এইরকম ব্যাপার ছিল। সেটা মনে রাখা, আবার সংলাপ মনে রাখা। রীতিমতো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার মতো। এইভাবে আমরা কাজ করেছি এবং আমার সেই নাটকে আজমেরি জামান, রেশমা পরবর্তীতে খুবই গুণী শিল্পী। হুম। হ্যাঁ, তিনি আমার আমরা দুজন যমজ বোন হয়েছি। তারপরে উম লিলি চৌধুরী, অধ্যাপক মনির চৌধুরী স্যারের স্ত্রী। আ লিলি চৌধুরী তিনি আমাদের মা হয়েছেন। তারপরে সিডনি ভাই একজন আমাদের হুম। ইয়ে খুব পরিচিত চেনা। আ পরে তার ছেলেও জিতু কাজ করেছে টেলিভিশনে, নাটকে, সিনেমায়। তো এই উনি নায়ক, আমরা নায়িকা, আমি মা। তো সেই নাটক হলো আমার টেলিভিশনের ১ম নাটক। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার যে সেটা মানে ডা আ ডা নিজে দেখতে পেতাম না। এখন যেমন সহজ হয়ে গেছে, কতবার কাট করে ওইটা তো লাইভ ছিল। লাইভ ছিল। ওটা সংরক্ষণের কোনো কিছু ছিল না না। অনেক কিছু টেলিভিশনের অনেক ভালো, ভালো কাজ নষ্ট হয়ে গেছে। যেমন একটা ১ম আউটডোর করেছি কোথায়? অ্যা নু ওই জিঞ্জিরাতে, ওখানে বড়, বড় ওটা কি গয়না আপনার ১ম আউটডোর নাকি টেলিভিশনের ১ম আউটডোর? টেলিভিশনের তখন। সেই কাজটা কি আপনি ছিলেন? হ্যাঁ, সেই কাজটাতে আচ্ছা। আ আ কাজটা সম্পর্কে খান জয়নুলের লেখা। খান জয়নুল কমেডিয়ান ছিল, কিন্তু খুব ভালো লিখত। তার লেখা নাটক পিনিশ, নাটকটির নাম। পিনিশ হলো ওই যে বড়, বড় সব গয়না এখন তো অন্যভাবে সব ইয়ে আসে, মালপত্র আসে। তখন বড়, বড় নৌকায় করে যে এ এখান থেকে ওখানে সব মালপত্র, ধান, চাল, অন্যান্য এগুলো সমস্ত এক বন্দর থেকে নদীর এই পারে ওইদিকে নিয়ে যাওয়া হতো। তো সেই নৌকোগুলো যখন অকেজো হয়ে যেত সেগুলোকে সদরঘাটে হোটেল, হ্যাঁ? ওইখানে খাওয়া চুলায় রান্না-টান্না হয়েছে যারা মানে খাওয়ার দিন আনে, দুপুরের খাওয়া-টাওয়া ওইখান থেকে নিয়ে এখন যেমন হোটেলে খাওয়া, তখন ওই ফিনিশ ওগুলোর মধ্যে খাওয়া নিয়ে নৌকার মধ্যে বসে, বসে বিরাট নৌকা তো গয়না নৌকা বলি এখন আমরা ওগুলোকে। সেগুলোতে উম উম তো ওইটাতে মানে ফিনিশ ওই নাটকে অভিনয় করেছে এবং সেটা সদরঘাটের ওখানে। এবং সেই সময় তো সম্ভবত 35 এ শুট হতো হ্যাঁ, এবং এবং মানে ওই দিনের আলোয় সব করতে হবে। হতে হবে। তারপরে আউটডোর, এখন সেদিন না হাসছিলাম যে এই মিরপুর এখন যাওয়া যায় না, এমন মানুষ আর বাড়ি আর যানজট। আর তখন আউটডোর আউটডোর করতে গেলে বেশি কাছে হলো ওই মিরপুরে এবং সেখানে আশেপাশে কোনো বাড়ি-ঘরদর নেই। হয়তো শর্মিলী বা ডলি এরকম করে শাড়ি ধরে আছে, পিছনে এমনি করে বাসে করে গেছি। সে বাসের পিছনে দাঁড়িয়ে এইভাবে শাড়িটা পরে শাড়ি বদলেছি। তো এগুলো বললে না সবাই অবাক হয়ে যায়। কালকে যখন একটা কাজ করছিলাম কলাবাগানের ওখানে, আমি বললাম যে কলাবাগানে এই মিরপুর ছিল তখন আমাদের আউটডোরের জায়গা এবং ওখানে কাজ করতাম আমরা। একটু কোথায় হয়তো জঙ্গলের পাশে বসলাম বা গাছের নিচে বসলাম, এরকম যদি কাজ করতে হয় আরকি। আর তখন তো ইয়ে ছিল ওই যে এখন যেটা ডিআইটি ভবন, ওইখানে ছিল টেলিভিশনের অফিসটা। ছোট্ট একটা ঘরের মধ্যে সব বিরাট মানে এমন কোনো পরিসরও না, কিছু না। ওই রামপুরার এই বড় পরিসরে তো অনেক পরে আসলো আরকি টেলিভিশন। এরপরে ১৯৯৩ সালে মোরশেদুল ইসলামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকাতে চাকাতে আপনার অভিনয় করেছি।
চাকাতে, এটাও মানে ইতিহাসের মতো। এখন যখন খিলক্ষেত দিয়ে আসা যাওয়া করি সামনে দিয়ে, মনে আছে গাড়িটা, আমাদের গাড়ি এখানে রেখেছে, এখান থেকে পায়ে হেঁটে হেঁটে, হ্যাঁ, ধরেন 1/2 কিলোর মতো হেঁটে গেছি। এতখানি পানি। কোথায় ছিল লোকেশনটা? ওই তো খিলক্ষেতের পিছনে। ওটা খিলক্ষেতে ছিল? হ্যাঁ, এখন যেখানে খিলক্ষেতে যে থানা, ওই পাশ দিয়ে ও তখন ওইসব কোনো বাড়ি-টাড়ি কিচ্ছু ছিল না। এখন তো এখনো দেখে মনে হয় এটা একদম রুরাল এরিয়া। ওখান দিয়ে হেঁটে, সেই রাস্তাও নাই, এতটুকু আলের মধ্যে দিয়ে পা ডুবে যাচ্ছে কাদা-টাদা, ওইখানে সেই কাজ করা, চিন্তা করেন। মানে সেই আমি মোর্শেদুল ইসলামের সঙ্গে যখন পরে আবার অন্য কাজ করলাম, বললাম, "মোর্শেদ ভাই, কি অবস্থা! পিঁপড়া কামড়াচ্ছে, এমনি করে নড়তে পারছি না।" কি অবস্থা! মানে সত্যি এগুলো ইতিহাস আরকি একেকটা। আমার নিজের কাছে অবাক লাগে যে কিভাবে কাজ করেছি। অ্যাম কাপড় বদলাবো জায়গা নেই। তারপরে একটু টয়লেটে যাবো, একটা বাড়ি নাই যে ওখানে ওইভাবে আমরা ইয়ে করতে পারি, কাজ করতে পারি। এরপরে ১৯৯৪ সালে আপনি কাজ করলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হুমায়ূন আহমেদের 'আগুনের পরশমণি'। হুম। ওটা এর আগে অবশ্যই আমরা ওনার টেলিভিশনে ওনার যে নাটক, এইসব দিনরাত্রি করে খুব, আর ওই ধারাবাহিকটি এত, মানে আসলে তখন এত টেলিভিশনের এত চ্যানেলও ছিল না। আরও একটি বিটিভির, তখন পাকিস্তান বিটিভি হয়ে গেছে তখন ওটা। তো ১ম ধারাবাহিক ওখানে। তো বুলবুল ভাই, উনি আমার ছেলে হয়েছেন ওই নাটকে, বড় ছেলে আরকি। পরবর্তী সময়ে যখন বুলবুল ভাই আবার আমার স্বামী হতো, অনেক নাটকে না হয়েছে, আমি আমি দুষ্টামি করতাম যে, "বুলবুল ভাই, আপনি আমার ছেলে হয়েছেন।" এখন আবার ফর্সা মানুষ, লজ্জা এবং খুবই এইসব স্মৃতিগুলো না, মানে আমার খুবই ইয়ে হয়। আরেকটা কাজ করেছিলাম আমি এরকম, হাসান ইমাম ভাইয়ের সঙ্গে, 'একালের রূপবান'। সেটাও একটি নাটক। তো সেটা করতে করটিয়াতে গেছি আমরা। ওখানে আ দেখাচ্ছে যে এরকম যাত্রা হচ্ছে। তো আমি আর হাসান ইমাম ভাই যাত্রা দেখতে গেছি। শীতের দিন, আর তখন এরকম প্যান্ডেল টানানো, শর্ট হচ্ছে। উপর দিয়ে টপ, টপ করে কুয়াশার পানি পড়ছে ওইটা দিয়ে। হাসান ভাই তো মাথায় ক্যাপ দিয়ে রাখছেন ওরকম করে। তো যখন শর্ট হয় তখন ক্যাপটা সরিয়ে ফেলে, এমনি করে দেখে। আমার মানে কি যে অবস্থা! ৪টার সময় কাজ শেষ হয়েছে। এসছি যেখানে একটা স্কুল ঘরে, হ্যাঁ? ওখানে ওখানে আমাদের মানে জায়গা হয়েছে, সবাই ওখানে আছে। স্কুল ঘরে ওখানে আসবো, মুখ ধুবো, পানি বরফের মতো ঠান্ডা। রান্না-টান্না যেগুলো করেছে সব মানে জমে এরকম। পরে ওই বেঞ্চগুলো জোড়া দিয়ে, খড় উপর দিয়ে, শাড়ি এমনি করে দিয়ে ওখানে বাকি রাতটা কাটালাম। পরে সকালবেলা ওখান থেকে সবাই ফিরে আসলাম। তো এইভাবে যুদ্ধ করে, করে কাজ করেছি আরকি, এগিয়ে গেছি। 'আগুনের পরশমণি' মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা। বলছিলাম সেটার কথা। তো আগুনের পরশমণি যখন করব, হুমায়ূন ভাই বলল, "আপনি সিনেমা", বললাম যে, "আমি পারব না এগুলো", এরকম বলে কি। তারপরে আমি তো বলে কি, "না, ছোট্ট একটা চরিত্র করবেন আপনি।" আমি বললাম যে, "আমি তো চাকরিতে ঢুকেছি।" আ তখন আমি সায়েন্স স্কুলে চাকরি করি। আমি বললাম যে, "আমি ছুটি পাবো না।" বলে কি, "যেদিন ছুটির দিনেই করব, আপনার অসুবিধা হবে না।" পরে ছুটির দিনে ওল্ড টাউনে এখন দেখা যায় যে আমার ছেলে মুক্তিযুদ্ধে গেছে। তো এসছে আমাকে লুকিয়ে মায়ের সঙ্গে দেখা করতে। তারপরে দেখা করতে এসছে, আমি আদর করছি ছেলেকে। তখনই মানে শোনা গেল যে আর্মি আসছে। তারপরে উনি সেই পাইপ বেয়ে পিছন থেকে নামে। ঐরকম পিছনে, বাড়ির পিছনে পাইপ দিয়ে নামা, কি যে মানে উম সাংঘাতিক একটা কঠিন ব্যাপার আরকি। ওইভাবে কাজগুলো করেছে এবং খুব সামান্য অল্প একটু সময় উপস্থিতি ছিল আমার ওই আগুনের পরশমণিতে। কিন্তু চরিত্রটা একটা মুক্তিযোদ্ধার মা, এবং আমার সবচেয়ে আনন্দের, এবং আমি কৃতজ্ঞ যে হুমায়ূন ভাই তার একটা বইতে ওনার ছবি করার উপরে যে বইটি আছে, ওখানে লিখেছে যে দিলারা জামান অল্প সময়ের জন্য আমার এই ছবিতে কাজ করেছে। কিন্তু গ্রীষ্মের পর গ্রীষ্মের মধ্যে এক পশলা বৃষ্টির মতো যেন তিনি স্নিগ্ধতা ও মিষ্টি পরশ ছুঁয়ে গেলেন। জানতে চাচ্ছিলাম এই যে মাঝে আমাদের মহান মুক্তিযুদ্ধ গেল ১৯৭১ সাল। এই সময়টা আসলে আপনি একজন শিল্পী হিসেবে কিভাবে পাড়ি দিয়েছেন সময়টা?
না, আমার বিয়ের পরে যখন আমি আমার স্বামীর সঙ্গে ময়মনসিংহ চলে গেলাম, সেখানে বলতে গেলে একরকম বন্ধ্যার সময় কেটেছে আমার। কারণ ওখানে সুযোগ ছিল না। টেলিভিশনে কাজ করতে হলে ঢাকায় আসলে তখন হয়তো আগে থেকে ফোন করে জানাতাম যে, "আমি ঢাকায় আসছি। দেখে নাও ওই সময় কোনো নাটক আছে কিনা করে দেব।" তো এইভাবে দিন যাচ্ছিল। তখন আমি অবশ্যই তখন আমি যেহেতু শিক্ষকতা পেশা হিসেবে নিয়েছি, তখন আমি এমএড ভর্তি হলাম। তো ওই বছর আমার ওখানে ১.৫ বছর চলে গেছে শিক্ষকতা ওই ট্রেনিং এমএড ট্রেনিং করতে। শেষ হলো পড়া, চাকরি শুরু করলাম একটা স্কুলে, তখনই মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। এবং মুক্তিযুদ্ধের সময় সবাই চলে গেছে গ্রামে, এদিকে ওদিকে। আম কিন্তু আমরা জানতে পারিনি যে সবাই রাত্রে, রাত্রে সব চলে গেছে তো। অ্যা খালি একটু টেলিভিশনের খবর পেতাম। তাও আ বাংলাদেশের ইয়ে না, এরকম কলকাতায় যে ছিল বা সেটা আকাশবাণী। আকাশবাণী, ওগুলো যে এরকম আসছে। মধুপুরের ওখানে আমাদের যে ইয়ে, উনার নাম হলো বাঘা সিদ্দিকী হুম, আরকি। টাঙ্গাইলে। কাদের সিদ্দিকী। উনি ওখানে ইয়ে গেছে, ওখান থেকে পাকিস্তান আর্মি আসতে পারছে না। কিন্তু পাকিস্তান আর্মি পরবর্তী সময়ে রেল লাইন ধরে, ধরে নর্থ বেঙ্গল থেকে আরকি ময়মনসিংহটা লাস্টে ইয়ে করলো আরকি, দখল করলো। পরে একদিন আমাদের একজন বন্ধু জামাল, তিনি ব্যাংকে চাকরি করতেন। তিনি হঠাৎ এসে আমাদের বাসায় বললেন যে, "আপনারা এখনো আছেন কেন?" আমি বললাম, "কোথায় যাবো আমরা? এখানে তো ঢাকা রেল বন্ধ, সবকিছু, রাস্তা বন্ধ। কেমন করে যাবো?" বলে কি, "এখানে তো আপনি মারা পড়বেন। এখানে এসব বিহারিরা ইয়ে করছে। শিগগির চলেন, আমি আজকে রাতে।" কারণ তখন না ওই যে নদীটা ছিল ব্রহ্মপুত্র নদী, ওটা তখন, এখন তো ব্রিজ হয়েছে হুম, সুন্দর। তখন এই গুদারা দিয়ে আরকি পার হতো লোকজন, হুম। এবং গাড়ি-টাড়িও ২-১ টা ওরকম ওইটা দিয়ে পার হতো। তারপরে উনি বলল, "আজকে রাত্রে পরে এগুলো বন্ধ হয়ে যাবে। আমি যাচ্ছি, আপনি চলেন। আপনারা চলেন, এবং কাপড়-টাপড় বেশি নিয়েন না। ২ টো কাপড় নিয়ে চলেন।" এই ২ টো কাপড় নিয়ে ওই অজানার পথে উনার সাথে গেলাম, এবং পুরো মুক্তিযুদ্ধের সময়টা ওখানে ছিলাম। এবং ওখানে যে গেছি, আমি যে একটা যুবতী মেয়ে ওখানে গেছি যাতে কেউ বুঝতে না পারে, সেজন্যে ওনাদের গোলাঘর ধানের বড় গোলা, সেই গোলার ধানের সেই গোলার পেছনে সারাদিন শুয়ে সকালে উঠে ২ মগ পানি মাথায় দিয়ে কলপাড় থেকে, তাও এরকম ঘোমটা দেওয়া যাতে লোকে দূরে ও আশেপাশে থেকে না বুঝতে পারে আরকি যে এই বাড়িতে একটা অচেনা মেয়ে এসছে, যুবতী মেয়ে। কারণ রাজাকাররা বলে দিতে পারে, হুম। ইয়ে করতে পারে। সেই সময় আপনার স্বামী কোথায় ছিলেন? উনিও ছাদে ছিলেন। উনি একটা লুঙ্গি পরে, একটা মাথায় টুপি দিয়ে সারাদিন রেডিওটা কানে নিয়ে, তখন তো ঢাকার রেডিও হুম, শোনা যেত না। ওই আকাশবাণী, তারপরে ওই যে কলকাতা থেকে হুম, ইয়ের আম এম আর মুকুলের মুকুল। চরমপত্র, এইসবগুলো শুনতাম আমরা। এইভাবে মানে সারাদিন শুয়ে থাকতে, থাকতে আমার চুল জট হয়ে গেছিল সব। তারপরে দেশ স্বাধীন হলো, স্বাধীন দেশ, স্বাধীন জন্মভূমি, আমাদের একটা পতাকা। আ নিজের, আমরা যারা এখানে সবসময় থাকি বুঝি না। কিন্তু যখন বাইরে যাই তখন মনে হয় যে আমি একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমার একটা স্বাধীন ভূখণ্ড, আমার একটা মানচিত্র, একটা পতাকা আছে আমার। এটা অনেক গর্বের, অনেক অহংকারের। আন্টি, আমরা যেখানে ছিলাম আমি ছোট করে একটু জানতে চাই, যেমন আমাদের শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যার, তার সাথে আপনার অনেক কাজ হয়েছে। তো আপনি যদি তার সম্পর্কে কিছু বলতেন। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞ। উনার সবচেয়ে বড় অবদান হলো তিনি পড়া, পাঠক তৈরি করেছেন। পাগলের মতো অবশ্য বিনোদনের তখন তেমন কিছু ছিল না। এখন যেমন এত কিছু হয়েছে। এক খালি চলচ্চিত্র বা উম ওই টেলিভিশনে ২-১ টা কিন্তু পড়া যে বই, যে গোগ্রাসে গেলা, এবং আমার নিজের ঘরে দেখেছি আমার মেয়েদেরকে, ওরা টাকা জমিয়ে চুপ করে নিউ মার্কেট, আমাদের বাসার পাশে নিউ মার্কেটে, আমরা আজিমপুর কলোনিতে থাকতাম, বই কিনে নিয়ে এসছে। এবং আমাদের সময় তখন স্কুলে আম বা অন্য যে সমস্ত অনুষ্ঠানগুলো হতো, আমাদের জন্মদিন, সবকিছুতে আমার বিয়েতে বই উপহার। আমার বিয়েতে কবি আব্দুল কাদের, তারপরে ফররুখ আহমেদ, এরা অনেকে এসেছিলেন, কবি আহসান হাবীব।
আমাদের বিয়েটাতে বাংলাদেশের কবি সাহিত্যিকদের একটা মিলন মেলা হয়েছিল এবং এত বই পেয়েছিলাম তাদের নিজেদের সই করা আমাদের দুজনকে। কারণ আমার স্বামীও তখন লেখালেখি করতেন, আমিও অল্প স্বল্প কিছু লেখালেখি করেছি। আমার 4টি গ্রন্থ আছে, উপন্যাস, গল্পগ্রন্থ। পরবর্তী আমি অভিনয়ের দিকে বেশি মন দিয়ে ফেললাম, আর লেখালেখিটা বন্ধ হয়ে গেল। এখন নিষ্ঠ হতে পারলাম না লেখালেখিতে, সেটাও একটা দুঃখ আমার। তো তিনি পাঠক তৈরি করেছেন এবং তখন তো অবশ্য অন্য চ্যানেলও ছিল না, একটা দর্শক এবং কুতকুতে দিয়ে হাসানা। সত্যি একটা কথা, আমি সংলাপটা বলছি কিন্তু অন্যরা হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। এইরকম চরিত্রের ভেতরে এবং সেই কৌতুকের ভিতরে যে একটা কঠিন বার্তা আছে। বার্তা উনি পৌঁছে দিচ্ছেন, একটা সত্যকে তিনি পৌঁছে দিচ্ছেন, এটা পরে দর্শক উপলব্ধি করতে পারত এবং এটা আসলে তার যে অবদান এটা বলে শেষ করা যাবে না। একটু সংক্ষেপে যদি ব্যক্তি হুমায়ুন আহমেদ সম্পর্কে বলেন। না, ব্যক্তি হুমায়ুন আহমেদ তিনি একটা মানুষকে তার ব্যক্তিগত জীবন দিয়ে আমি বিচার করি না, আমি পারি না আর কি, তার ভালো দিকটা দেখার চেষ্টা করি। তো তিনি আসলে অত কথা বলতেন না, চুপচাপ বসে থাকতেন। আমাদের রিহার্সালের সময় যখন টেলিভিশনে নাটকগুলো হতো উনি এসে বসে থাকতেন। আবার সংলাপের ব্যাপারে তিনি একদম মানে খুবই নির্মম নিষ্ঠুর ছিলেন। একটা শব্দ আগে পরে আমরা বলার সুবিধার জন্য না, উনি ওনার সেই কিছু একটা বুঝে, তখন হয়তো এত বুঝির এত পরিপক্ব ছিলাম না যে উনি সেটা বুঝেই ওটা মিন করেই লিখেছেন সংলাপটা। এইভাবে তিনি খুবই ডিক্টেটর ছিলেন আর কি এই ব্যাপারে। তবে তার নাটকে অভিনয় করে আমি যে সত্যি এতদূর আসতে পেরেছি এটাই আমার। 2008 সালে আপনি মুরাদ পারভেজ পরিচালিত চন্দ্রগ্রহণ চলচ্চিত্রে মাসি চরিত্রে অভিনয় করেছিলেন। আপনার ময়রা মাসি, হ্যাঁ, সহশিল্পী ছিল চম্পা এবং এই চলচ্চিত্রে আপনি কাজ করে পার্শ্ব চরিত্র হিসেবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চরিত্রটি খুবই মানে একটা অন্যরকম চরিত্র। ওই খেয়াপাড়ের ওখানে একটা চায়ের দোকানে চা মাসি চা বিক্রি করে আর কি লোকজনের কাছে। আর সেখানে চম্পা যে অভিনয় করেছে দুর্দান্ত, এবং ও আর আমাকে একসঙ্গে পার্শ্ব চরিত্র দিয়েছে, আমি বলেছি যে না, ওর প্রতি অবিচার হয়েছে। সত্যি ওরা যে অনেক বড় মাপের শিল্পী, আমি এই কথাটা আমি অনেক জায়গায় উল্লেখ করেছি যে 6 দিন 7 দিন আমরা স্টিমারেই থাকতাম, তারপরে গিয়ে আরও ভেতরে গিয়ে কাজ করতাম আর কি, এবং হাজার হাজার লোক ওখানে মেলা বসে গেল। হ্যাঁ, বাজারের সিকোয়েন্স করবে, মেলা বসে গেল। আর আমাদের সব বলছে কি, হ্যাঁ 2 আনা দামের কাপের চা, 2 আনা দামের চা আপনাদের জন্য এখন 1 টাকা নেয়, এরকম করে ঝগড়া করতো লোকজন। তো ও একটা পাগলির চরিত্রে কাজ করেছে এবং পরবর্তী সময় ওকে অন্তঃসত্ত্বা করে দেয় লোকজন। ওর তো কোনো ফিলিং নাই, বুঝতে পারে না। আমি ওকে নিয়ে জোর করে নদীতে নেমে ইয়ে করি, গোসল করায় দেই আর বকা দিতে থাকি সমানে, এরকম কেউ খেতে দেয় না। তো আমার যে খাওয়া সেখান থেকে ওকে একটু ও খেতেও পারে না, আমি জোর করে খাইয়ে দিই। আর ওইখানে আরেক অভিজ্ঞতা হয়েছে, নদীতে যখন নেমেছি, গোসল স্রোত তো জোয়ার আমাদেরকে টেনে নিয়ে যায়, খরস্রোতা নদী ওগুলো, হ্যাঁ সমুদ্রের মধ্যে পড়বে। তারপরে মানে কি যে ভয়ে, তো আমি তো সাঁতারও জানি না। পরে আমাদের দুইজনের ডুব দিয়ে দুইজনের পা এমনি করে ধরে রেখেছে, আমরা সংলাপ বলে কোনো মতে আর কি এইভাবে এসছি। আবার একদিন হয়তো দেখা গেল যে জোয়ার ভাটার আমার কোনো অভিজ্ঞতা ছিল না আর কি। শুকনা জায়গা, বটতলা, ওখানে আসর বসবে গানের, পুঁথিপাঠের। সন্ধ্যা পরে চলে আসলো, পানি আস্তে আস্তে, জোয়ারের পানি আস্তে আস্তে একদম ওই গাছের তলা টলা সব ভিজে গেল। তো অনেক অভিজ্ঞতা হয়েছে আর কি। তারপরে লক্ষ লক্ষ লোক জড়ো হয়ে গেছে,
এখন আমরা তো ইয়েতে লঞ্চে স্টিমারে থাকতাম, তো খালি আমরা নৌকায় করে এসছে কোন দূরে থেকে ভাত টাত রান্না করে ওইখানে নৌকায় থাকবে খাবে আমাদেরকে একটু দেখার জন্যে। এখন আমাদের খালি বলে একটু বাইর হন না, পরে শেষে মুরাদ বলে কি একটু বের হয়ে আপনাদের মুখগুলো দেখান। তারপরে নাইলে তো ওরা আমাদেরকে কাজই করতে দিবে না, ওরা আসছে এত দূরে থেকে। পরে আমরা আবার স্টিমারের বারান্দায় গিয়ে দাঁড়ালাম, ওরা আমাদেরকে দেখলো, নানান রকম আবার উক্তি টুক্তি করলো, এই আর কি। খুবই সুন্দর অভিজ্ঞতা। তবে তখন আমি বলেছি যে না, ওই ওকে যে ও যে পাকলি হয়েছে, চুলে জট করেছে এবং গোসল করলে চুলের কন্টিনিউটি গুলো নষ্ট হয়ে যাবে, এই জটটা নষ্ট হয়ে যাবে, মেলাতে পারবে না। সেইজন্যে আমরা যে ৫ দিন ৬ দিন ওখানে ছিলাম, ও গোসল করেছে গলা পর্যন্ত, মাথায় পানি দেয়নি এই গরমের মধ্যে। এটা কি সত্যি চুল ছিল? সত্যি চুলটাকে জট সত্যি করেছে? চুলকে জট করে এরকম করে, তখন আলগা চুল লাগায়নি। এবং আমি সত্যি সবাইকে বলি যে চম্পা যে এত বড় মাপের অভিনেত্রী, এইসব স্যাক্রিফাইস এবং ইয়ের জন্যে, চরিত্রকে ধরার জন্যে যে কত রকম কষ্ট করতে হয়, সেটা আমরা অনেকেই পারি না বা বুঝি না আর কি।